হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আমরা ফুড এসআই এবং ক্লার্কশিপকে টার্গেট করে আমরা যে 400টি অঙ্ক প্র্যাকটিস করছিলাম তার আজকে 4 নম্বর ক্লাস। আজকের এই সেটে যে অঙ্কগুলো রাখা হয়েছে খুব ভালো ভালো অঙ্কগুলো রাখা হয়েছে, তো তোমরা ক্লাসটা পুরোটা দেখো, অবশ্যই ক্লাসটি ভালো লাগবে। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যে বলেছে 28 ঘন্টায় গৌরাঙ্গ নামের এক ব্যক্তি 500টি প্রদীপ তৈরি করতে পারে। আরও 14 ঘন্টা বেশি কাজ করলে কতগুলি বেশি প্রদীপ তৈরি হবে। আমরা এই যে অঙ্কগুলো, এই জনদিনের যে অঙ্কগুলো বা ঘন্টা সময়ের অঙ্কগুলো, এগুলো আমরা এই একটা ফর্মুলা ইউজ করতে পারি, M1 H1 D1 বাই W1 ইজিক্যাল টু M2 H2 D2 বাই W2। এমটা হচ্ছে কতজন মানুষ কাজ করছে, আর এইচটা হচ্ছে আওয়ার বা সময়, আর ডিটা হচ্ছে ডে বা দিন, ঠিক আছে। আর ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক বা কাজ। এখানে কি বলেছে যে একজন মানুষ গৌরাঙ্গ যে 28 ঘন্টায়, অর্থাৎ মানুষ কজন, একজন, কি করেছে 28 ঘন্টায় কাজ করছে, কত 500টি প্রদীপ তৈরি করছে। 500টি প্রদীপ, আর প্রদীপ তৈরি করাটা হচ্ছে কাজ, তাই 500টা নিচে হলো সমান। ওই গৌরাঙ্গই কী করছে, যে আরও 14 ঘন্টা যদি বেশি কাজ করে, অর্থাৎ 28-এর সঙ্গে 14 যোগ করলে যে 42 ঘন্টায় কতগুলি প্রদীপ তৈরি করবে সেটা বের করতে বলেছে। তো আমি ধরলাম এক্সি প্রদীপ তৈরি করতে পারবে। তো এটাকে ক্যালকুলেশন করি, 14 দুগুণে 28, 3 14 42, 2 কে 2 250। তাহলে এটা কোনাকুনি গুণ করছি, তাহলে এক্সের ভ্যালু হবে 250 × 3 অর্থাৎ 750। তাহলে সে যদি আরও 14 ঘন্টা বেশি সময় দেয়, অর্থাৎ 42 ঘন্টায় সে 750টি প্রদীপ তৈরি করতে পারবে। কিন্তু অ্যান্সার কী চেয়েছে, যে ওই যে সময়টা বেশি দেওয়া হলো ওই সময় সে কতগুলি বেশি প্রদীপ তৈরি করতে পারবে। তাহলে 28 ঘন্টায় 500টি প্রদীপ তৈরি করছিল, আর 42 ঘন্টায় 750টি প্রদীপ তৈরি করছে, তাহলে কতগুলি বেশি প্রদীপ তৈরি করতে পারলো, 250টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে, যে একটি হেডফোন 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তাহলে হেডফোনটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বা কস্ট প্রাইস চেয়েছে, যেখানে আমার কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে কস্ট প্রাইস বের করার ফর্মুলা কি, সেলিং প্রাইস ইন্টু 100 বাই, যদি লস হয় তাহলে 100 মাইনাস লস, আর প্রফিট হলে 100 প্লাস প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত, 270 টাকা, ইন্টু 100 বাই 100 মাইনাস লস অর্থাৎ 90%। তাহলে 0 0 কাটছি, 3 9 27 অর্থাৎ 300 টাকা। তাহলে ওই হেডফোনটির ক্রয় মূল্য কত ছিল, 300 টাকা। এই অঙ্কটাকে ফর্মুলা ছাড়াও করা যাবে, এটাকে ইউনিট মেথডে আমরা করতে পারবো। 10% মানে কি 10/100, অর্থাৎ 0 0 কাটলে কথা হবে 1/10। এই 1/10 কথাটার অর্থ বলছে যে 10 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে তার লস হয় 1 টাকা। তাহলে 10 টাকা যদি কস্ট প্রাইস হয়, লস যদি 1 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস নিশ্চয়ই 9 টাকা হয়েছে। আর এখানে বলেছে যে সেলিং প্রাইস কত, 270 টাকা। তাহলে 9-এর মানই বলতে পারি 270, তাহলে 1-এর মান কত হবে, 270/9, ঠিক আছে। তাহলে হেডফোনটির ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য কত ছিল 10, তাহলে 10-এর মান কত, তো 10 দিয়ে গুণ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। তো 3 9 27 অর্থাৎ 30 × 10 অর্থাৎ 300 টাকা। তাহলে হেডফোনটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে সাহেব, দীপায়ন ও গৌরাঙ্গ যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা এবং 6000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাহলে সাহেব, দীপায়ন আর গৌরাঙ্গের মূলধনের যে রেশিও সেটা কত হবে, এই দুটো জিরো কেটে দেবো যখন রেশিও তৈরি করব। তাহলে কত হবে, 50:55:60। তাহলে 5 10 50, 5 11 55 আর 5 12 60, ঠিক আছে। তাহলে সাহেব, দীপায়ন ও গৌরাঙ্গের যে মূলধনের রেশিওটা হলো 10:11:12। আর এই মূলধনটা যেহেতু সমান সময় ধরে খেটেছে, অর্থাৎ তাদের 3 জনেরই 1 বছর ধরে খেটেছে, তাহলে আমরা বলতে পারি যে মূলধনের রেশিওটাই হয় লভ্যাংশের রেশিও, ঠিক আছে। তাহলে এটা এখন আমি বলতে পারি 10:11:12 হচ্ছে তাদের 3 জনের লভ্যাংশের রেশিও, ঠিক আছে। এবার দেখো বলেছে যে বছরের শেষে যে মোট লাভ কত হয়েছে, 33,000 টাকা। তাহলে গৌরাঙ্গ কত টাকা পাবে, তাহলে 33,000 টাকার উপরে গৌরাঙ্গের আনুপাতিক ভাগাহার, তাহলে গৌরাঙ্গ কত, 12 11 10 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 10 আর 11 21 আর 12 33, তাহলে 33 একে 33, 33,000, তাহলে 1000 × 12 অর্থাৎ 12,000 টাকা। তাহলে গৌরাঙ্গ কত টাকা পাবে, লভ্যাংশ বছরের শেষে পাবে 12,000 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট 4 নম্বর অঙ্কে যাই।
দেখো 4 নম্বর অঙ্ক বলেছে যে বাসের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, তাহলে বাসের গতিবেগ বলা আছে কি 25 কিলোমিটার পার আওয়ার, আর ডিস্ট্যান্স বলা আছে 600 কিলোমিটার, তাহলে ডিস্ট্যান্স বলা আছে 600 কিলোমিটার। তাহলে 600 কিলোমিটার যেতে কত সময় নেবে? তাহলে আমরা ফর্মুলা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে টাইম মানে কি ডিস্ট্যান্স বাই স্পিড, তাহলে ডিস্ট্যান্স কত 600 বাই স্পিড কত 25, তাহলে 25 একে 25, 25 দোকানে 50, হাত থাকলো 10, 4 25 100, ঠিক আছে। তাহলে টি এর মান কত হচ্ছে, আচ্ছা টি এর মান হচ্ছে 25 দোকানে 50, হ্যাঁ 24 সেকেন্ড, সরি 24 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 5 নম্বর অঙ্কটা কী বলেছে, যে 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করলে 4% ক্ষতি হয়। 1 টাকায় যদি 12টি লজেন্স বিক্রি করে তাহলে একটি লজেন্সের দাম কত হবে? একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। 1/12 টাকা হবে কত? একটি লজেন্সের বিক্রয় মূল্য। বোঝা গেল ব্যাপারটা? আবার বলি, 1 টাকায় যদি 12টি লজেন্স হয়, মানে 12টি লজেন্সের দাম যদি 1 টাকা হয়, তাহলে একটি লজেন্সের দাম কত হবে? 1/12। তাহলে 1/12 টাকা হলো সেলিং প্রাইস, আর এই সেলিং প্রাইস যখন করছে তখন তার লস হচ্ছে কত? 4%। তাহলে লস হচ্ছে 4%। তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইসটা বের করে নিতে পারবো। তাহলে আমরা কস্ট প্রাইস মানে কি জানি, সেলিং প্রাইস ইন্টু 100/100 মাইনাস লস। যদি লস হয় তাহলে 100 মাইনাস লস, আর প্রফিট হলে 100 প্লাস প্রফিট। তাহলে সেলিং প্রাইস তো 1/12 ইন্টু 100/100 মাইনাস লস, অর্থাৎ 4% লস হয়েছে, অর্থাৎ 96, ঠিক আছে। এবার কি বলেছে দেখি, এই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে তার 44% লাভ হবে। আমি তো কস্ট প্রাইস পেয়ে গেছি, কস্ট প্রাইস পেয়ে গেছি। এখন যদি এই কস্ট প্রাইস এর উপরে আমি যদি 44% লাভ করতে চাই, প্রফিট যদি 44% করতে চাই, তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে একবার দেখে নিই আরেকবার। তাহলে সেলিং প্রাইসটা হবে 1/12 ইন্টু 100/96 ইন্টু, যখন সেলিং প্রাইস বের করবো, সেলিং প্রাইসের ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট, 100 প্লাস প্রফিট। তাহলে 100 প্লাস প্রফিট অর্থাৎ 100 প্লাস প্রফিট বাই 100, ঠিক আছে। মানে এইটার বিপরীত ঘটবে। যখন কস্ট প্রাইস বের করি তখন সেলিং প্রাইস ইন্টু 100/100 মাইনাস লস, আর যখন সেলিং প্রাইস বের করি তখন কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট বাই 100, ঠিক আছে। তাহলে এখানে 44% প্রফিট করেছে মানে কত? 140/100। এই 100 কাটা যাবে, 12 12 140, ঠিক আছে। আর 12কে 12 হচ্ছে 8 12 96। তাহলে সেলিং প্রাইস কত হলো? 1/8 টাকা। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যখন একটি লজেন্স 1/12 টাকায় দিচ্ছিল তখন তার 4% লস হচ্ছিল, কিন্তু এখন যদি সেলিং প্রাইসটা 1/8 টাকায় একটি লজেন্স দেয় তাহলে তার লাভ হচ্ছে কত? 44%। অ্যান্সার কী চেয়েছে? একই লজেন্স টাকায় কটি দেবে, একই লজেন্স টাকায় কটি দিবে। তাহলে 1/8 টাকায় লজেন্স দিচ্ছে একটি, তাহলে 1 টাকায় লজেন্স দিবে কত? 1, এটা গিয়ে ভাগ হবে অর্থাৎ 1/8, সরি 1/8, আর এই 1/8টা কি ওপরে গিয়ে 8/1 হয়ে যাবে অর্থাৎ 8টি। তাহলে 1 টাকায় যদি এখন 8টি লজেন্স দেয় তবেই তার 44% প্রফিট হবে। আর আগে কি করছিল? 1 টাকায় 12টি লজেন্স দিচ্ছিল, এতে করে তার লস হচ্ছিল 4%, বোঝা গেল। আর এখন করবে কি, 1 টাকায় 8টি লজেন্স দিবে, তাহলে তার লাভ হবে 44%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপেরই অঙ্ক এর আগের দুটো পার্টেও আমি করিয়েছি, সেম এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটাই কিন্তু এখানে লজেন্স আছে, আর আগেরটাই ওই কমলালেবু বা কিছু একটা ছিল, যাই হোক। তো চলো নেক্সট অঙ্কে আমরা যাই। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু ল্যাপটপটি 20% লাভে অর্থাৎ 1,000 টাকায় বিক্রয় করে, তবে প্রথমে ল্যাপটপটির ক্রয়মূল্য কত? প্রথমে ধরো কোনো ল্যাপটপের দাম 100 টাকা ছিল, এখন তার বন্ধু কী করলো? 10% ক্ষতিতে বিক্রয় করলো, অর্থাৎ 90 টাকা বিক্রয় করলো। 90 টাকা বিক্রয় করলো, ঠিক আছে। তার বন্ধু আবার 20% লাভে আরেকজনকে দিয়ে দিল, তাহলে 90 টাকার উপর 20% লাভ মানে কি 120 টাকা সে বিক্রি করেছে, মানে 120% বিক্রি করেছে। তাহলে 120% মানে কি 120/100, তাহলে 0, আর এই 0 কাটলাম, তাহলে 9 12 108। তাহলে সে এখন ওই 100 টাকার ল্যাপটপটা এখন 108 টাকায় বিক্রি করলো, কিন্তু এখানে বলেছে যে তার বন্ধু
20% লাভে অর্থাৎ 54,000 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 108-এর মানই বলছে কি 54,000। তাহলে একের মান কত হবে 54,000 বাই 108 কী চেয়েছে। তবে প্রথমে ল্যাপটপের ক্রয় মূল্য কত ছিল, প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল 100, তাহলে 100-র মান কত, তাহলে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 54 দুগুণে 108 হবে, আর এখানে হবে 54,000 ছিল, এখানে 1,000 হবে। তাহলে 1,000 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 1 লাখ। তাহলে আচ্ছা, এখানে 2 একটা ছিল, এই 2টা কাটেনি, এই 2 দিয়ে কাটা হচ্ছে 500 হবে, অর্থাৎ 500 ইন্টু 100 অর্থাৎ 50,000 হবে। হ্যাঁ, এটা হবে 50,000, একটা 0 বাদ যাবে, 50,000 হবে, 50,000 টাকা হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত। সমতুল্য ছাড়ের একটা ফর্মুলা আছে, বলেছিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে প্রথমে 5% ছাড় দেয়, পরে 10% ছাড় দেয়, তাহলে 5 ইন্টু 10 বাই 100, তাহলে 0 0 কাটলো, তাহলে 5 আর 10 যোগ করলে 15 মাইনাস 5/10 কত হবে 0.05, তাহলে 15 থেকে 0.5 বাদ দিলে কত হবে 14.5, তাহলে তার তুল্য ছাড়টা কত হচ্ছে 14.5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, সাহেব ও গৌরাঙ্গ একটি কাজ 12 দিনে, তাহলে সাহেব আর গৌরাঙ্গ একটি কাজ করছে কি 12 দিনে, এবং সাহেব, দীপায়ন এবং গৌরাঙ্গ একত্রে ওই কাজ করে 8 দিনে। সাহেব, দীপায়ন আর গৌরাঙ্গ ওই একই কাজ করে 8 দিনে। ঠিক আছে, তাহলে এদের যদি আমি লসাগু করি কত হবে 24, এই 24টা হবে টোটাল কাজ। এই সময় দিয়ে টোটাল কাজকে ভাগ করলে পাবো সাহেব আর গৌরাঙ্গের কর্মদক্ষতা অর্থাৎ 2, আর সাহেব, দীপায়ন আর গৌরাঙ্গের কর্মদক্ষতা পাবো যখন এই 8 দিয়ে 24কে ভাগ করব, অর্থাৎ হবে 3। তাহলে সাহেব, দীপায়ন আর গৌরাঙ্গের কর্মদক্ষতা কত হলো 3, আর সাহেব আর গৌরাঙ্গের কর্মদক্ষতা হলো 2। এখন যদি এটাকে বিয়োগ করে দিই, তাহলে গৌরাঙ্গ আর সাহেব বাদ যাবে, তাহলে দীপায়নের কর্মদক্ষতা হবে 3 থেকে 2 বাদ দিলে হবে 1। তাহলে দীপায়নের কর্মদক্ষতা 1 কী চেয়েছে, তবে দীপায়ন যদি একা কাজটি করে তাহলে টোটাল কাজ কত 24, এই 24কে যদি দীপায়নের কর্মদক্ষতাতে ভাগ করি তাহলে দীপায়নের এই টোটাল কাজ করতে কত দিন সময় লাগবে সেটা বেরিয়ে যাবে, তাহলে 24 দিন সময় লাগবে। তাহলে দীপায়ন যদি ওই কাজটা একা করে তাহলে দীপায়নের কাজ সময় লাগবে 24 দিন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9 অঙ্কটা কি বলেছে, যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে করে। 3 জন পুরুষ একটা কাজ যদি 43 দিন করে তাহলে কাজটি শেষ হয়, অথবা বা 5 জন মহিলাও যদি ওই কাজটা করে, 5 জন মহিলা ওই 43 দিন কাজ করে, তাহলে এই কাজটি কমপ্লিট হয়। ঠিক আছে, এবার কি বলেছে, যে অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক, অনুরূপ একটা কাজ যদি 5 জন, আচ্ছা এখানে 3 জন মেন, আচ্ছা এটা ফ্রেশ করে করছি, 3 জন মেন 43 দিনে আর 5 জন ওমেন 43 দিনে যদি করে তাহলে ওই কাজটি শেষ হয়। এবার বলছে এই অনুরূপ কাজটাই যদি 5 জন মেন এবং বলেছে তাহলে যোগ হবে, এবং 6 জন ওমেন একসঙ্গে কাজটা করে, তাহলে কাজটি করতে কতদিন সময় লাগবে, তাহলে আমি ধরলাম x দিন সময় লাগবে। তাহলে এই দুটো থেকে আমি এই মেন আর ওমেনের রেশিওটা বের করে নেব। তাহলে 3m ইন্টু 43 সমান 5 ওমেন ইন্টু 43। দেখো এই 43 তো বাদ যাবে, তাহলে m বাই ডাব্লুটা দিক চলে আসবে, আর 5 বাই এই 3টা দিক চলে আসলো। তাহলে মেন আর ওমেনের যে রেশিওটা সেটা হলো 5/3। এইটা দ্বারা বোঝাচ্ছে যে মেনের কর্মদক্ষতা 5 আর ওমেনের কর্মদক্ষতা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এইখানে এই দুটো সমীকরণ বা এই প্রথমটা শেষটা যে কোনো দুটো সমীকরণে আমি এই এম আর ডাব্লুর মানটা বসিয়ে দিলাম, এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 ইন্টু ডাব্লুর মান কত 3 ইন্টু 43 সমান 5 ইন্টু এমের মান 5, তাহলে 5 5 25 যোগ 6 ইন্টু ওমেনের 3, তাহলে 6 ইন্টু 3 মানে 18 ইন্টু এক্স। ঠিক আছে, আচ্ছা
5 × 3 × 43, 25 আর 18 যোগ করলে কত হয় 43 × x। তাহলে 43 কাটবে, তাহলে x এর ভ্যালু কত হলো 3 × 5 = 15। তাহলে 5 জন মেন আর 6 জন ওমেন যদি একসঙ্গে কাজটি করতো তাহলে তাদের সময় লাগবে কত দিন 15 দিন। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক, চলো 10 নম্বর অঙ্কটা যাই। দেখো 10-এর অঙ্কটা ভালো অঙ্ক, এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। দেখো বলেছে যে শ্যাম ও যদু একত্রে একটি কাজ যতদিনে করে রাম একা সেই কাজটি ততদিনেই করে। তাহলে শ্যাম আর যদু একটা কাজ যতদিনে করে তাহলে রাম ততদিনেই করে। তাহলে শ্যাম আর যদুর যে কর্মদক্ষতা আর রামের কর্মদক্ষতা একই সেম হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো কী বলেছে, যদি রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 15 দিনে করে, রাম আর শ্যাম একত্রে একটি কাজ কত দিনে করে বলেছে 15 দিনে করে। আবার যদু যদি একা সেই কাজটি করে তাহলে 30 দিন লাগে। তাহলে যদু যদি একা কাজটি করে তাহলে 30 দিন লাগে। ঠিক আছে, তাহলে এই 15 আর 30-এ যদি লসাগু করি তাহলে কত হবে 30। তাহলে 30 হবে টোটাল কাজ। 15 দিয়ে 30-কে ভাগ করলে পাবো 2, যেটা রাম ও শ্যামের কি কর্মদক্ষতা পাবো, এটা 2টা। আর 30 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা যদুর কর্মদক্ষতা। তাহলে রাম, শ্যাম আর যদু যদি একসঙ্গে কাজটা করে তাহলে তাদের কর্মদক্ষতা কত হবে 2 আর 1 3। তাহলে রাম, শ্যাম আর যদু একসঙ্গে কাজ করলে তাহলে একদিনে 3 ইউনিট কাজ করতে পারবে। ঠিক আছে, আবার দেখো এখানে দেখছি শ্যাম আর যদুর যে কর্মদক্ষতা রামের সঙ্গে সমান। তাহলে শ্যাম আর যদুর কর্মদক্ষতার সঙ্গে আমি এই শ্যাম আর যদুর কর্মদক্ষতার জায়গায় আমি এই আরটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ সমান 3। অর্থাৎ এখানে বলতে পারি 2r = 3, অর্থাৎ আর এর ভ্যালুটা হয়ে গেল 3/2। অর্থাৎ রামের কর্মদক্ষতা বেরিয়ে গেল 3/2। কী চেয়েছে, তবে রাম যদি একা কাজটি কতদিনে শেষ করবে, টোটাল কাজ 30 ইউনিট। তাহলে টোটাল কাজকে যদি রামের কর্মদক্ষতা 3/2 দিয়ে ভাগ করে দিই, 3/2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2টা উপরে চলে যাবে। তাহলে আমি কি পেয়ে যাব, রাম কতদিন সময় লাগবে এই 30 ইউনিট কাজ করতে সেটা বেরিয়ে যাবে। তাহলে 3 × 10 = 30 আর 10 × 2 = 20। তাহলে রাম যদি একা এই টোটাল কাজটা বা 30 ইউনিট কাজ করে তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে 20 দিন সময় লাগবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশানে। চলো নেক্সট যাই। দেখো 11 অঙ্কটা কী বলেছে, যে এ নল বি নলের 9 গুণ কর্মক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল বি নলের যদি কর্মক্ষমতা এক হয় তাহলে এ নল তার 9 গুণ বেশি কর্মক্ষম। ঠিক আছে, আবার কি বলেছে দেখি, একটি চৌবাচ্চা এ নল 30 মিনিটে পূর্ণ করে। তাহলে এ নল ওই চৌবাচ্চাটি পূর্ণ করে 30 মিনিটে। ঠিক আছে, 30 মিনিটে পূর্ণ করে, সমান যদি একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে একত্রে অর্থাৎ এ আর বি একসঙ্গে আমি ধরলাম x মিনিটে নলটি পূর্ণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এর কর্মদক্ষতা 9 পেয়ে গেছি, তাহলে 9 × 30। আর এর কর্মদক্ষতা 9, বি এর কর্মদক্ষতা 1, তাহলে দুটো মিলে কাজ করবে কত 10 ইউনিট। তাহলে এ আর বি মিলে কত 10 ইউনিট, 10 × x। তাহলে 10 × 10 3 × 10 = 30। তাহলে x এর মান কত হলো 3 × 9 = 27 মিনিট। তাহলে এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে 27 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। 5 মিনিট আগে পৌঁছায় আর এখানে 5 মিনিট দেরিতে পৌঁছায়। এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা একটু লক্ষ্য করবে ভালো করে। দেখো একজন সাইকেল আরোহী প্রথমে 4 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে দুজনের স্পিডের রেশিওটা আমি বের করে নিচ্ছি। মানে একজনই প্রথমের স্পিড কত 4 আর দ্বিতীয়র স্পিড কত 6। তো তাদের স্পিডের রেশিও হলো 4/6, অর্থাৎ কাটাকাটি করলে 2/3। আর আমরা জানি কি স্পিডের যা রেশিও হয় সময়ের রেশিও স্পিডের রেশিওর উল্টোটা ঘটবে, অর্থাৎ 3/2 হয়ে যাবে। এবার বলো তাহলে তাদের মধ্যে সময়ের ডিফারেন্স কত হলো, 3 থেকে 2 বাদ দিলে 1, সময়ের ডিফারেন্স 1 হলো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো সে যদি 4 কিলোমিটার গতিতে যায় তাহলে তার গন্তব্যস্থলে 5 মিনিট দেরি হয়, 5 মিনিট দেরি হচ্ছে। আর 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে এই 5 মিনিট দেরিটাকে সে তো মেকআপ করছে 5 মিনিট, সঙ্গে আরও 5 মিনিট আগেই পৌঁছাচ্ছে। তার টোটাল সে 10 মিনিট আগে পৌঁছাচ্ছে।
তাহলে এই যে সময়ের ডিফারেন্সটার মানে কত হলো 10 মিনিট, 10 মিনিট, ঠিক আছে। তাহলে একের মান যদি 10 হয় তাহলে T1 বা T2 যে কোনো একটা মান বের করো। তাহলে T1 এর মানটা বের করছি, T1 এর মান 3, তাহলে 3 এর মান কত হবে 30 মিনিট, 30 মিনিট হলো। তাহলে T1 এর মান হলো 30 মিনিট, 30 মিনিটকে আমি ঘন্টায় ট্রান্সফার করে 60 দিয়ে ভাগ করবো, তাহলে 1/2 ঘন্টা। আর প্রথমটার স্পিড কত ছিল 4, প্রথমটার স্পিড গতিবেগ কত ছিল 4, তাহলে আমার প্রথম সাইকেল আরোহীর স্পিড ছিল 4 আর সময় লাগছিল হাফ, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো। ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড 4 আর টাইম মানে হাফ, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 2 কিলোমিটার। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত 2 কিলোমিটার, ঠিক আছে। যদি এখানে 2 এর মান বের করতে তাও হতো, 2 এর মান বের করলে একের মান যদি 10 হয় তাহলে 2 এর মান হবে 20, তাহলে 20কে আমি ঘন্টায় চেঞ্জ করে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/3। আর দ্বিতীয়টার স্পিড কত 6, তাহলে স্পিড 6 ইন্টু টাইম কত 1/3, তাহলে 6 ইন্টু 1/3, 3 দুগুণে 6 অর্থাৎ 2 কিলোমিটার। অ্যান্সার একই বেরোবে, যে কোনো একটা বের করে নিয়ে এখান থেকে আমি ডিস্টেন্সের মানটা বের করে নেব, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো এটার অ্যান্সার হচ্ছে আমার অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে যে দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 16 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, তবে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে প্রথম জনের ঘন্টায় গতিবেগ কত? এখান থেকে একজন যাত্রা শুরু করেছে আর এই স্থান থেকে একজন যাত্রা শুরু করেছে, ঠিক আছে, ঠিক আছে। দিয়ে তারপরে তারা একসঙ্গে মিলিত হলো, প্রথমজন কত ঘন্টা পর মিলিত হলো 9 ঘন্টা পর, আর দ্বিতীয়জন এখানে গিয়ে মিলিত হচ্ছে তখন তার সময় লাগছে কত 16 ঘন্টা, ঠিক আছে। তাহলে প্রথম জনের সময় আর দ্বিতীয় জনের সময়ের রেশিওটা আমি বের করে নিচ্ছি। তাহলে প্রথম জনের সময় কত 9 আর দ্বিতীয় জনের সময় কত 16। আর আমরা জানি কি সময় যা রেশিও হয় স্পিডের রেশিওটা তার উল্টো হয়, অর্থাৎ সময়ের রেশিও 9/16 ছিল, তাহলে স্পিডের রেশিও কত হবে 16/9, ঠিক আছে। এবার কি বলে দেখি, তবে দ্বিতীয় জনের গতিবেগ 27, কিন্তু এখানে দ্বিতীয় জনের স্পিড কত দেখছি 9, তাহলে 9 ইউনিটের মানই বলতে পারি 27, তাহলে একের মান কত 3 9 27 অর্থাৎ 3 হবে। তাহলে প্রথম জনের গতিবেগ কত, তাহলে প্রথম জনের গতিবেগ কত 16, তাহলে 16 ইউনিটের মান কত 3 16 48, তাহলে প্রথম জনের গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। প্রথম জনের গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। চলো নেক্সট যাই। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে যে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করে? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। দেখো বলেছে একই দিক থেকে ট্রেন যাচ্ছে, একটা ট্রেন ধরো এই দিক থেকে যাচ্ছে আর আরেকটা ট্রেন পেছন দিক থেকে এই দিক থেকে যাচ্ছে, ঠিক আছে। আর ট্রেন দুটির দৈর্ঘ্য দুটোই সমান, এটার দৈর্ঘ্য এল হলে এটার দৈর্ঘ্য এল, ঠিক আছে। এবং ট্রেন দুটি একটি পোস্টকে অতিক্রম করছে 5 সেকেন্ডে ও 6 সেকেন্ডে। যখন একটা পোস্টকে অতিক্রম করছে তখন তার সময় লাগছে 5 সেকেন্ড, আর যখন এই ট্রেনটি অতিক্রম করছে একটা পোস্টকে তখন তার সময় লাগছে 6 সেকেন্ড। তো আমি ধরলাম এই ট্রেনটার স্পিড S1, এই ট্রেনটির স্পিড S2। আর S1 স্পিড মানে কি জানি, ট্রেনটা যখন একটা পোস্টকে অতিক্রম করছে মানে ট্রেনে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য কত এল বাই কত সেকেন্ডে অতিক্রম করছে 5 সেকেন্ডে। আর এই ট্রেনটার স্পিড কত হবে, এই ট্রেনটাও তাই, একটা যখন পোলকে অতিক্রম করছে তখন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে এল বাই 10 কত সময় লাগছে দ্বিতীয় ট্রেনটা 6 সেকেন্ড, তাহলে 6। তাহলে প্রথম ট্রেনের স্পিড পেয়ে গেলাম, দ্বিতীয় ট্রেনের স্পিড পেয়ে গেলাম। আর আমরা জানি কি ট্রেন যখন একই দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড হয় বিয়োগ, তাহলে রিলেটিভ স্পিড হবে S1 মাইনাস S2। তাহলে S1 এর মান কত L/5 মাইনাস S2 মান কত L/6, তাহলে এটাকে আমি লসাগু করলে কত হবে 30, 6L মাইনাস 5L অর্থাৎ L/30। তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম L/30। তাহলে দেখো এখানে আমরা রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। আর স্পিড মানে আমরা জানি কি ডিস্টেন্স বাই টাইম। আর এইখানে ট্রেন দুটি যেহেতু একে অপরকে অতিক্রম করছে, এই ট্রেনটা আর এই ট্রেনটা যেহেতু একে অপরকে অতিক্রম করছে, তার মানে তাদের ডিস্টেন্সটাই হবে কি ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য এল, এই ট্রেনের দৈর্ঘ্য এল, তাহলে এটাকে বলতে পারি 2 × L বাই টাইম, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্পিডের মান কি পেয়ে গেলাম L/30, তাহলে L/30 সমান 2 × L/T।
এই এল এল কাটবো, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে টি, আর 30 × 2 অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড মানে কত 1 মিনিট। তাহলে তবে ওই ট্রেনটা যখন একে অপরকে অতিক্রম করবে তখন তাদের সময় লাগবে 1 মিনিট। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 15 অঙ্কটা কি বলেছে যে স্রোতের গতিবেগ 7 কিলোমিটার/ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিলোমিটার/ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত। স্রোতের গতিবেগ মানে কি স্পিড অফ কারেন্ট, কত 7 কিলোমিটার/ঘন্টা বলেছে। আর অনুকূলের গতিবেগ বলেছে, স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিমের গতিবেগ বলেছে 35 কিলোমিটার/ঘন্টা, 35 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের অনুকূল মানে কি জানি বোটের বেগ, আর স্রোতের বেগের সমষ্টিটাই হয় কি স্রোতের অনুকূলের বেগ, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফলটাই 35। আবার দেখো স্রোতের বেগটা বলা আছে 7, তাহলে নৌকার বেগ বেরিয়ে যাবে, তাহলে স্রোতের বেগটা ওই দিক গেলে 35-এর সঙ্গে বিয়োগ হবে। তাহলে স্রোতের বেগ তো 7 বলা আছে, তাহলে 35-এর সঙ্গে 7 বিয়োগ হয়ে হবে 28, তাহলে নৌকার বেগ হয়ে গেল 28, ঠিক আছে। এবার কি বলেছে দেখি, প্রতিকূলের বেগ কত। প্রতিকূল মানে কি আপ স্ট্রিমের বেগ, অর্থাৎ প্রতিকূলের বেগ মানে কি নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিলে কি হয়ে যায় প্রতিকূলের বেগ পাওয়া যায়, তাই তো। তাহলে নৌকার বেগ তো 28 আর স্রোতের বেগ কত 7, তাহলে কত হচ্ছে প্রতিকূলের বেগ হচ্ছে 21 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। চলো 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক। 16 নম্বর অঙ্ক বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। ধরো এটা স্রোত, যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন সময় লাগছে 9 ঘন্টা, স্বাভাবিক 9 কম সময় লাগবে কারণ স্রোতের অনুকূলে যেহেতু যাচ্ছে। আর যখন স্রোতের বিপরীত দিকে যাবে প্রতিকূলে যাচ্ছে তখন সময় লাগছে 27 ঘন্টা। তাহলে তাদের সময় যে রেশিওটা স্রোতের অনুকূলের রেশিও অর্থাৎ ডাউন স্ট্রিমের রেশিও বাই স্রোতের আপ স্ট্রিমের টাইম, ডাউন স্ট্রিমের টাইম আর আপ স্ট্রিমের টাইমের রেশিওটা হচ্ছে 9/27। এটাকে কাটাকাটি করলে হবে 1/3। আর আমরা জানি কি সময়ের যা রেশিও হয় স্পিডের রেশিও তার বিপরীত হয়, তাহলে স্রোতের ডাউন স্ট্রিমের বাই স্পিড বাই আপ স্ট্রিমের স্পিডের রেশিওটা হবে কি 3/1। বোঝা গেল। এবার কি বলেছে দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা। এখানে নৌকার গতিবেগ বলা আছে, স্পিড অফ বোটের গতিবেগ বলা আছে 12 কিলোমিটার/ঘন্টা। এবার এখান থেকে আমি নৌকার গতিবেগ বের করে নিতে পারবো, কারণ নৌকার গতিবেগ আমরা মানে কি জানি যে ডাউন স্ট্রিমের বেগ আর আপ স্ট্রিমের বেগের যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে নৌকার বেগ পাওয়া যায়। এখানে দেখছি স্রোতের অনুকূল বা ডাউন স্ট্রিমের বেগ 3 ইউনিট আর প্রতিকূলের বেগ বা আপ স্ট্রিমের বেগ হচ্ছে 1 ইউনিট। তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2, তাহলে নৌকার বেগ বেরিয়ে গেল আমার 2 ইউনিট। নৌকার বেগ বেরিয়ে গেল 2 ইউনিট, কিন্তু এখানে নৌকার বেগ বলা আছে দেখো 12 ইউনিট। তাহলে 2 এর মানই বলতে পারি 12, তাহলে 1 এর মান কত 6। তাহলে 1 এর মান 6 মানে এটা আপ স্ট্রিমের বেগ বেরিয়ে গেল 6। আর 3 এর মানটা বের করতে পারো, না বের করলেও হবে, যেহেতু আপ স্ট্রিমের বেগ আমি পেয়ে গেলাম কত 6। তাহলে আপ স্ট্রিমের টাইম আমরা জানতাম, আপ স্ট্রিমের টাইম কত 27, আপ স্ট্রিমের টাইম কত ছিল 27। তাহলে ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, তাহলে 27 × 6, তাহলে 27 × 6 অর্থাৎ 162 কিলোমিটার। তাহলে যাত্রাপথের দূরত্ব কত ছিল 162 কিলোমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ আসল কত। 5% সুদ মানে কি 1 বছরে 100 টাকা যদি আসল হয় 5 টাকা সুদ হয়, তাহলে 1 বছরে যদি 5 টাকা সুদ হয় তাহলে 6 বছরের সুদ কত হবে 30 টাকা। তাহলে 6 বছরের সুদের হার কত, সুদ কত হবে 30%। তাহলে 6 বছরে যদি 30% সুদ হয় তাহলে সুদ আসল কত হবে 130%। তাহলে 500 টাকার উপরে 130%-এর মান কত সেটা বের করতে পারলে আমার কী হবে সুদ আসল বেরিয়ে যাবে। 5 6 5 13 65 অর্থাৎ 650 টাকা। তাহলে 6 বছর পর 5% সুদের হারে সুদ আসলের যে ভ্যালুটা সেটা হবে 650 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো, অসুবিধা নেই। I = PRT/100। পি এর ভ্যালু কত 500, টি এর ভ্যালু বলা আছে 6 আর আর এর ভ্যালু 5/100। কাটাকাটি করবে, আয়ের মান বেরিয়ে যাবে। আয়ের মান যেটা বেরোলো তাহলে শুধু ইন্টারেস্ট বেরোলো, আর আমাদের যেহেতু সুদ আসল বের করতে হবে ওই ইন্টারেস্টের সঙ্গে আমাদের কী করতে হবে আসলটা যোগ করে দিলে আমাদের এখান থেকে সুদ আসলটা বেরিয়ে যাবে, দিয়ে আমাদের অ্যান্সার দেখবে লাস্টে 685 হবে, ঠিক আছে। চলো
দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। 12% সরল সুদে ধরলাম আমি আসল পি টাকা, তাহলে 12% সরল সুদে সুদ আসল কত হলো 4p টাকা, মানে 4 গুণ হলো। তাহলে আসল যদি পি টাকা হয় আর সুদ আসল যদি 4p টাকা হয়, তাহলে নিশ্চয়ই সুদ বা ইন্টারেস্ট কত টাকা হবে। সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ পেয়ে যাব, তাহলে 4p থেকে পি বাদ দিলে 3p, এটা হলো ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট মানে কি আমরা জানি, i = PRT/100, পি মানে পি ইন্টু আসল, আসল তো পি ছিল, পি ইন্টু আর, আর এর মান কত ছিল 12%, টি এর ভ্যালুটা বের করতে হবে বাই 100, এই পি কাটবে, ঠিক আছে। এই 3 একে 3, 3 4 12, 4 25, 100, ঠিক আছে। কোনি গুণ করো, তাহলে এখানে 1 আছে, 1-এর সঙ্গে 25 গুণ করলে 25, অর্থাৎ টি এর মান বের হলো 25, তাহলে আমাদের সময় কত লাগবে 25 বছর। চলো দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তার মানে কি পুত্রের বয়স যদি x হয়, তাহলে পিতার বয়স কত হবে 3x, পিতার বয়স হবে 3x, ঠিক আছে। তাহলে 15 বছর পর তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 15 বছর পর পিতার বয়স কত হবে 3x + 15, আর পুত্রের বয়স কত হবে x + 15। এটা হলো 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের রেশিও, কিন্তু এখানে বলেছে পিতা ও পুত্রের বয়সের রেশিওটা হবে কি পুত্রের দ্বিগুণ হবে, অর্থাৎ পুত্রের যদি 1 বছর হয় তাহলে পিতার হবে 2 গুণ, ঠিক আছে। এটার থেকে আমি ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বের করে নেব। তাহলে 3x + 15 = 2x + 30, তাহলে 3x, এই 2x এদিকে আসলো তাহলে x, আর 15টা এদিক চলে গেলো, তাহলে x এর মান 15, তাহলে x এর ভ্যালু হয়ে গেলো 15। তাহলে পুত্রের এখনকার বয়স কত, তাহলে পুত্রের বয়স তো এখনকার x ধরেছিলাম, আর তখন পিতার বয়স ছিল 3x, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেলো 15, আর আমাদের এটাই অ্যান্সার চেয়েছে, ঠিক আছে। এটাকে ট্রিক্স দিয়ে কীভাবে করবে একটু দেখিয়ে দিই। বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 3, অর্থাৎ ফাদার আর এটা সন। 15 বছরের পর পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 2, ঠিক আছে। আর আমরা জানি কি জন্মের পর বয়সের যে ডিফারেন্স হয়, দুজন ব্যক্তির বয়সে যা ডিফারেন্স হয় সারা জীবন সেই ডিফারেন্সটা চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3 থেকে 2-এর যে ডিফারেন্স সেটা 1, আর 1 থেকে 1-এর ডিফারেন্স হচ্ছে 0, তাহলে সমান হলো না। কিন্তু এই যে ডিফারেন্সটা কত বলেছে 15 বছর বলেছে, তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা 15 বা সেম হওয়া উচিত, তাহলে সেম হচ্ছে না, তাহলে সেম করে নিতে হবে। এই জন্য এর মধ্যে ডিফারেন্স কত আছে 1, আর এর মধ্যে ডিফারেন্স কত আছে 2, এই 2 দিয়ে এখানে গুণ করব। তাহলে এই 2 দিয়ে এখানে যদি আমি গুণ করি, আচ্ছা এখানে আমি এটা করছি ফেস করে, এই 2 দিয়ে, আচ্ছা এটা 1 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো, আর এই 2 দিয়ে এখানে গুণ করব, এখানেও গুণ করব। তাহলে 3:1, আর 2 দিয়ে গুণ করলে 4:2। এর মধ্যে দেখো ডিফারেন্সটা 3 থেকে 4 হলে 1, আর 1 থেকে 2 হলে 1, তার মানে তাদের মধ্যে ডিফারেন্স কত হলো 1, তাহলে 1-এর মানে বলা আছে তাদের মধ্যে ডিফারেন্স বলা আছে কি 15 বছর পরের কথা বলা আছে, তাহলে 1-এর মানে 15, ঠিক আছে। তাহলে পুত্রের এখনকার বয়স, তাহলে পুত্রের এখনকার বয়স কত 1, তাহলে 1-এর মানে 15 বেরিয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো 20 নম্বর অঙ্কে যাই। দেখো 20 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2018-তে এসেছিল, এবং এই অঙ্কটা তোমাদেরকে WBCS-এর মেনে প্রত্যেক বছর 14, 15, 16 প্রত্যেক বছরে এই অঙ্কটা থাকে একবার করে মেন এক্সামে, ঠিক আছে। তো চলো এখানে কি বলেছে দেখি। বলেছে যে একটি দেওয়াল ঘড়িতে 5টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, 5টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 5টা ঘন্টা 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ঘন্টার মাঝের যে ব্যবধান সেটা কত 2 3 4, তাহলে 5টা ঘন্টা বাজছে ঠিকই, কিন্তু তাদের মাঝের যে ব্যবধান সেটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই 4 ব্যবধানের সময় লাগছে কত 3 সেকেন্ড, তাহলে এক ব্যবধানের সময় লাগবে কত 3/4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ওই ঘড়িতে 9টা বাজতে, তাহলে 9টা ঘন্টা বাজতে, তাহলে তাদের মধ্যে ব্যবধান কত হবে 9 - 1, তাহলে 8টা ব্যবধান হবে, তাহলে 8 ব্যবধানে কত সময় লাগবে, তাহলে 3/4, এখানে 8 গুণ হবে, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 3 দুগুণে 6 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। এটাকে ত্রৈরাশিক ভেবে অনেকে এইভাবে করে দিতে পারো, 5টা বাজতে 3, তাহলে 1 বাজলে 3/5, তাহলে 9টা বাজতে কত সময় লাগবে, তাহলে এটা কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, আমাদের অ্যান্সারও ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমাদের আপকামিং এক্সাম ফুড এসআইয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট,
আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটা তোমাদের কনস্টেবল 2018-তে এসেছিলো এবং WBCS অঙ্কটা মাঝে মাঝেই দেয়। ঠিক আছে, তো চলো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি হলো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 21 নম্বরের অঙ্কটা কী বলেছে, যে একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ যদি 13 মিটার হয় তাহলে বাগানের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য বলা আছে 12 মিটার, কর্ণ বলা আছে কর্ণ কত বলা আছে 13 মিটার। তাহলে প্রস্থ বের করতে হবে। প্রস্তর মান কী জানি, রুট 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে 169 মাইনাস 144 অর্থাৎ √25 অর্থাৎ 5। তাহলে প্রস্থের মান বেরিয়ে গেল 5। তাহলে ক্ষেত্রফল চাইছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে 5 12 60। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি, অপর দিকে বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে ফর্মুলাটা এই ফর্মুলা করে দেবো, x + y + x × y/100। ঠিক আছে, তাহলে এক্সের মান 20% বৃদ্ধি পেলো আর অপর বাহুটা 10% হ্রাস পেলো, তাহলে প্লাস 20% বৃদ্ধি ইন্টু মাইনাস 10% হ্রাস বাই 100, 0 এই 0। তো 10 থেকে 20 বাদ দিলে 10 আর 2 মাইনাস প্লাস -2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা 8% বৃদ্ধি পাবে, কারণ এখানে প্লাস হয়েছে, প্লাস মানে বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, তাহলে এটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। দেখো 23 নম্বর অঙ্কটা কী বলেছে, যে বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের বাহু কত? 22 সেমি। আর বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 × বাহু অর্থাৎ 22 × 4 অর্থাৎ 88 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এই যে বর্গক্ষেত্রটা, এটা হচ্ছে পরিসীমা, তো এটা পরিসীমা। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটাকে যদি আমি এই বাহুগুলোকে কেটে এই তার, ধরো এটা তার দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করছি এবং তারটাকে কেটে গোল করা হলো, তাহলে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা আর এই যে বৃত্তের পরিসীমা সেম হবে। আর আমরা বৃত্তের পরিসীমার ফর্মুলা কী জানি? 2πr। আর বৃত্তের পরিসীমার সঙ্গে এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে, আর বর্গক্ষেত্রের পরিসীমা কত? 88। তাহলে 2πr এর মান কত হবে? 88 হবে। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 44। আর পায়ের মান কত? 22/7 × r সমান 44। 22 একে 22, 22 দুগুণে 44। তাহলে আর এর মান কত হবে? এই 7-এর সঙ্গে 2 গুণ হবে, 14 সেমি। এটাই চেয়েছি। দেখো যে বৃত্তের পরিসীমা কত, তো বৃত্তের পরিসীমা হবে 14 সেমি। চলো নেক্সট 24-এর অঙ্কটা যাই। কী বলে দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক। বলেছে যে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে এ বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এ, এটা একটা এ বর্গক্ষেত্র। আর একটা বর্গক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য, এটা বি বর্গক্ষেত্র, যার কর্ণের দৈর্ঘ্য কি এই এ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে এর কর্ণ হবে এ। বাহুটা কথা হবে আমার জানা নেই, কিন্তু কর্ণটা বলা আছে এ। ঠিক আছে, আর আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা জানি, কর্ণ মানে কি জানি? √2 × বাহু। তাহলে বাহুর মান কী হবে? বাহুর মান কী হবে? বাহু সমান কর্ণ বাই এই √2টাই দিক চলে আসবে, তাহলে বাই √2। আর এই যে এই বাহুর, এই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ এ, তাহলে এই কর্ণটাকে আমি এ বলতে পারি। তাহলে বাহু সমান কি? a/√2। বোঝা গেল? আর এই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া কত হবে? স্কোয়ার। আর এই ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? a/√2 অর্থাৎ স্কোয়ার/√2 এর স্কোয়ার কত? 2 হয়। ঠিক আছে, কী চাইছে? এ ও বি বর্গক্ষেত্রের অনুপাত কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার অনুপাত বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? স্কোয়ার/2। এটাকে 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করছি, আর স্কোয়ার তো বাদ যাবে, তাহলে 2 কাটবে, অর্থাৎ 2:1। তাহলে এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রেশিও হবে কত? 2:1। অপশান বি অ্যান্সার। চলো নেক্সট, এবং এটা লাস্ট অঙ্ক। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এবং ক্লাসটিকে লাইক করবে। এবং তোমাদের যদি কারো এই পিডিএফটা লাগে তো আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে রাখবো, তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো চলো 25 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা এর আগেও করেছি এর আগের দুটো সেটে এই অঙ্কটাই ছিল, সেম এই অঙ্কটা ছিল। এখানে দেখো একটা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের
ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার কত 12, 12 স্কোয়ার 144, প্রস্থ কত 9, 9 স্কোয়ার 81, আর উচ্চতা 8, 8 স্কোয়ার 64। তাহলে 140, 81, 64 যোগ করলে কত হবে 189 অর্থাৎ 17। তাহলে কর্ণের মান কত হবে 17 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি।